আচ্ছা, সবাই আশা করি জয়েন করছো। আমি একটু শেয়ার করে দিই, আমাকে কয়েকজন নক করতেছে, ওদেরকে একটু লিঙ্কটা শেয়ার করে দিই। আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের ফার্স্ট লেকচার, অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট লেকচারটা পড়ব। ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনটা কীভাবে নিতে হবে, ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনটা কীভাবে নিতে হবে, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কীভাবে পড়াশোনাটা অবশ্যই খুঁটিনাটি যাচাই করে পড়তে হবে, সেটা আমরা আজকে দেখব। এবং অ্যাকাউন্টিংয়ের একদম বেসিক থেকে যদি শুরু করতে যাই, তুমি সবসময় খেয়াল করবা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সবাই আশা করি আমাকে শুনতে পাচ্ছ। আমাদের আজকে হচ্ছে লেকচার 1। একজন স্টুডেন্ট ইন্টারমিডিয়েটের পরে কিভাবে অ্যাকাউন্টিংয়ের পড়াটা যদি শুরু করে, সে অ্যাকাউন্টিংয়ের একদম সব কিছু ভালো মতো পড়তে পারবে, সব কিছু খুঁটিনাটি সহ পড়তে পারবে, ওই স্টাইলেই আমি আগাবো। যেমন ধরো, আমরা অনেকেই ইন্টারমিডিয়েটে উঠে ডিরেক্ট ম্যাথ করা শুরু করি, বেসিকটা আমরা পড়ি না, ডিরেক্ট ম্যাথ করা শুরু করি। বেসিক অ্যাকাউন্টিংয়ের শুরু যেখানে একদম হিসাব রক্ষণ পর্যায়ে, যে লুকা প্যাসিওলি 1494 সালের কথা বলতেছি, ওই সময় আসলে অ্যাকাউন্টিংটা কীরকম ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসলে দেখা যায় কি, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার থেকে আসে হচ্ছে 70%, 70 থেকে 80% কোয়েশ্চেন ফার্স্ট পেপার থেকে আসে। মানে 12টা কোয়েশ্চেন হলে সেখানে 8টা 9টা কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট পেপার থেকে, 2, 3টা 4টা হচ্ছে যে সেকেন্ড পেপারে। তাহলে 12টা এমসিকিউ যেখানে আসতেছে, সেখানে দেখা যাচ্ছে কি 8টাই হচ্ছে ফার্স্ট পেপারের, 9টাই হচ্ছে ফার্স্ট পেপারের, এরকম। তাহলে এই যে 8-9টা যেখানে ফার্স্ট পেপারের কোয়েশ্চেন, তো তোমাদের অবশ্যই ফার্স্ট পেপারের কোয়েশ্চেনগুলো, ফার্স্ট পেপারটা ভালো মতো পড়তে হবে, কারণ ফার্স্ট পেপারটাই হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং। তুমি ভার্সিটিতে ওঠার পর তোমাকে যে বেসিক অ্যাকাউন্টিং কোর্সটা দিবে, সেটা হচ্ছে ফার্স্ট পেপারটা, এবং ওই ফার্স্ট পেপারটা নিয়েই তোমার বেসিক অ্যাকাউন্টিংটা ফুল একদম থরলি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমার ভালো মতো পড়তে হবে। তাইলে যদি এরকম হয় যে আমাকে বেসিক থেকে কোয়েশ্চেন করতেছে, আমি পারতেছি না, কিন্তু ম্যাথ দিচ্ছে, আমি ম্যাথ পারতেছি, দেখা যাবে কি অ্যাকাউন্টিংয়ে এমন কোনো ম্যাথ দেয় না যেটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এরকম কোনো ম্যাথ দিবে না, যেটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে, এরকম কোনো ম্যাথ তোমাদেরকে দিবে না। অবশ্যই এমন ম্যাথ দিবে যেগুলো হচ্ছে সহজ লেভেলের ম্যাথ। তাহলে তোমার কি করতে হবে, তোমার বেসিক থেকে পড়তে হবে। তোমার পড়তে হবে হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি যে বইটা, সে বইটার অধ্যায় কয়টা ছিল, সেটা কোন অধ্যায় থেকে আমাদের এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে, সেখানে বুক কিপিং নিয়ে কতটা টপিকস ছিল, এই ব্যাপারগুলো তোমার আয়ত্ত করতে হবে। তাহলে আমি যদি শুরু করি যে অ্যাকাউন্টিংয়ের লেকচার 1 হিসেবে, আমি প্রতিবারই অ্যাকাউন্টিংয়ের উপর 15টা লেকচারের ক্লাস নিতাম, কিন্তু এবার যেহেতু দেখা যাচ্ছে করোনাকালীন সময়ে আমাদের অনলাইনেই এই প্রোগ্রামটা চালাতে হবে,
এবার অ্যাকাউন্টিংয়ের লেকচার সংখ্যা হবে 30টা লেকচার। কেন এটা হচ্ছে? কারণ আমি ক্লাসে দিতাম হচ্ছে 1.5 ঘন্টা সময়, অনলাইনে তোমরা বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধার কারণে 1 ঘন্টার বেশি সময় অনলাইনে বসে থাকা মোবাইল নিয়ে পড়া সম্ভব না। এটাতে মাথা ব্যথা করে, চোখের সমস্যা হয়, বিভিন্ন সমস্যার কারণে 1 ঘন্টার ক্লাস হবে। তো 1 ঘন্টার ক্লাসে 15টা হয়তো বা 22টা ক্লাস হইতে পারতো, আরও 8টা ক্লাস বাড়তেছে হচ্ছে পরীক্ষার কারণে। অনলাইনে পরীক্ষার সংখ্যাটা কমে যাবে। আমি দেখা যাচ্ছে কি আগে প্রত্যেকটা লেকচারের উপর এক্সাম নিতাম, এখন প্রত্যেকটা লেকচারের উপর এক্সাম না নিয়ে আমি করব কি, তোমাদেরকে 2টা লেকচারের উপর এক্সাম নিব। তাহলে শুধু ক্লাস বেশি থাকবে, এবং আমি জানি তোমরা ক্লাসটাই বেশি পছন্দ করো, পরীক্ষার চাইতে ক্লাসটাই বেশি পছন্দ করো। পরীক্ষায় যা দিব, মনে করো পরীক্ষায় আমি 25টা অবজেক্টিভ দিচ্ছি, ওই 25টা অবজেক্টিভের বদলে আমি যদি ওই একটা ক্লাসেই যদি তোমাদেরকে 25টা অবজেক্টিভ শিখাই দিই, তাহলে তোমরা এটাতে খুশি বেশি হও। তো যার কারণে আমি পরীক্ষাটা অনলাইনে অনেক কমাই ফেলছি। যেখানে 15টা পরীক্ষা ছিল সেখানে 10টা পরীক্ষা নিয়ে আসতেছি, যেখানে 30টা পরীক্ষা ছিল সেখানে 20টাতে নিয়ে আসতেছি, এটা তোমাদের সুবিধার জন্যই। তো এবার অ্যাকাউন্টিংয়ের লেকচার হবে 30টা, মানে হচ্ছে 30টা ক্লাস তুমি করবা। তো 30টা ক্লাস করলে তোমার অ্যাকাউন্টিংয়ে সিইউতে 35-এ 35 কনফার্ম, 35-এ 35 কনফার্ম, ঢাকা ইউনিভার্সিটিতে 25-এ 25 কনফার্ম। তুমি কোনোভাবে অ্যাকাউন্টিংয়ে তোমার এই নাম্বারটা মিস যাবে না, কারণ অ্যাকাউন্টিংয়ের বেসিকগুলাই তোমার টেকনিক্যালি পড়তে হয়। ম্যানেজমেন্ট বলো, ফিন্যান্স সেকেন্ড পেপার বলো, ওই যে বেসিকগুলো আছে সেগুলো মুখস্থ করলে হয়ে যায়। কিন্তু অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স ফার্স্ট পেপার অবশ্যই তোমার ক্লাসের মাধ্যমে এটা পড়তে হবে। তো তুমি যদি বলো আমি লাস্ট ক্লাসে র্যাপস একটা বইয়ের নাম বলছি, হিসাব বিচিত্রার বইয়ের নাম বলছি, এই 2টা বইয়ে যদি দেখো তুমি দেখবা 30 থেকে 31টা অধ্যায় আছে এখানে, একদম পিওরলি 30 থেকে 31টা পার্ট করছে তারা। তো ওই সিরিয়ালও যদি আমি ফলো করি তাহলে তোমাদের 30টা ক্লাস লাগবে, এবং তুমি দেখবা বেসিকের থেকে কোয়েশ্চেনগুলো সবগুলো হয় হচ্ছে বেসিক থেকে। আর ঢাকা ইউনিভার্সিটির টিচাররা তোমাদেরকে ফুল ব্যাপারগুলো জানতে চাইবে না, যে তুমি আর্থিক অবস্থার বিবরণী মিলাইতে পারো কি না। ওরা জানতে চাইবে তুমি আর্থিক অবস্থার বিবরণীতে কী কী আসে সেগুলো জানো কি না, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থার বিবরণীর কাজ কী, আর্থিক অবস্থার বিবরণী মানে কি, এগুলো দেখবে। তোমাকে থিওরিটিক্যাল জ্ঞানগুলা ওরা দেখবে, মানে তাত্ত্বিক জ্ঞানটা দেখবে। প্র্যাকটিক্যাল জ্ঞানটা তারা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ওরা নিজেরাই শিক্ষাটা দিবে। এবং একটা স্টুডেন্টের যার বেসিকটা ক্লিয়ার, ওদেরকে টিচাররা পড়াইতেও স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই বেসিক কোয়েশ্চেনের উপর তোমাদের অবজেক্টিভগুলো হয়। তাহলে আজকে আমরা যেগুলো পড়বো, আমার সিস্টেম হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যেতে হবে। ক্লাসে যেটা পড়বো, আমরা এখানে যেটা পড়বো সেটা আজকেই মুখস্থ হয়ে যেতে হবে। আজকে যদি মুখস্থ না হয়, বুঝতে হবে যে তোমার এই ক্লাসে তোমার মনোযোগ ছিল না, এটা তোমার ব্যর্থতা বা আমার ব্যর্থতা, এরকম মনে করতে হবে। তাহলে তুমি যদি ক্লাসের পড়াটা মুখস্থ করে ফেলো, তাহলে তোমার সুবিধাটা হচ্ছে কি, তোমার সুবিধাটা হচ্ছে তুমি যখন হোমওয়ার্ক নিয়ে বসবা তখন আমার এই ক্লাসের পড়াগুলো আর পড়তে হবে না। হোমওয়ার্ক মানে রিভাইজ দিলে আরও মুখস্থ হয়ে যাবে। এটা 30টা লেকচার আমি এখনও কোথাও দেখি নাই যে অ্যাকাউন্টিংয়ের জন্য 30টা লেকচার ক্লাস নিতে। তো দেখা যাচ্ছে কি 30টা লেকচার আমরা একসাথে এই সিরিয়ালি এটাতে পড়বো আমার কোর্সটাতে। আগামী পরশু দিনও তোমাদের ক্লাস আছে। আমি অ্যাকাউন্টিং শুরু করছি, আমি আগামী পরশু দিনও অ্যাকাউন্টিং লেকচারটা পড়াবো। লেকচার 1 যেটা, সেটাতে আছে হচ্ছে হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ। আমার লেকচার 1-এ আছে হচ্ছে হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞান। তথ্যের ব্যবহারকারী, আর আছে হচ্ছে লেনদেন ও এর প্রকারভেদ। এই টপিকগুলা তোমাদের পড়তে হবে লেকচার 1-এ। তুমি একদম বেসিক থেকে যাচ্ছ, যেগুলো ইন্টারমিডিয়েটে যে বিষয়গুলো পড়োই নাই। এখানে সবচেয়ে ভারী হচ্ছে যে তোমার যেটা হিসাব বিজ্ঞানের 5ম অধ্যায়, যেটা নীতি, হিসাব বিজ্ঞানের নীতিসমূহ, ধারণাসমূহ, এবং হচ্ছে তোমার যে নীতি ধারণার যে হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই অধ্যায়টা হচ্ছে খুবই ভারী একটা অধ্যায়। এটা ইন্টারমিডিয়েটে তোমরা স্কিপ করতে, কারণ কোনো ম্যাথ ছিল না। সেটাই এখানে ভার্সিটি অ্যাডমিশনের বেসিকের মূল হাতিয়ার। সেটা হচ্ছে আমার লেকচার
5 কি 6-এ গিয়ে এটা পাবা। আচ্ছা, যেটা হবো আজকের টপিক হচ্ছে এগুলা, তোমরা একটু টপিকগুলো লিখে ফেলো। আমরা এই টপিক অনুসারেই করব, যে পড়াশোনা করব, আজকে সিরিয়ালি পড়ব। এটা পরে যারা জয়েন করবা অবশ্যই আমার এই লেকচারটা দেখবা, এবং এই লেকচারটা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। আমি আজকের ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করাই ছাড়বো। এটা হচ্ছে ওই টেকনিক্যালি তোমাদেরকে আমি পড়াবো। আচ্ছা, যেটা হবো এই ফার্স্টে হচ্ছে হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞান। তোমাকে যখন বলা হবে যে হিসাব বিজ্ঞান সম্পর্কে তুমি কি জানো, তখন তোমার হিসাব বিজ্ঞান সম্পর্কে কি জানো বললেই তোমার বলতে হবে হচ্ছে হিসাব বিজ্ঞান সম্পর্কে তুমি কিছু ইনফরমেশন তোমার টিচারকে দিয়ে সন্তুষ্ট করতে হবে, বেসিক ইনফরমেশন। তাহলে এই হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা হয়েছে হচ্ছে হিসাব রক্ষণ থেকে। এটার উৎপত্তি হচ্ছে হিসাব রক্ষণ থেকে। তাহলে এই হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা হচ্ছে হিসাব রক্ষণ থেকে। ভালো মতো খেয়াল করো, আজকে মিনিমাম 20 থেকে 30টা অবজেক্টিভ এই ক্লাসে থাকবে, এই টপিক্সেই থাকবে 15 থেকে 20টা অবজেক্টিভ। তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে হিসাব রক্ষণ, যেটাকে ইংলিশে বলা হয় বুক কিপিং। এবং এই যে হিসাব বিজ্ঞান সম্পর্কে যদি তোমাদেরকে টিচাররা জিজ্ঞেস করে যে হিসাব বিজ্ঞানের কাজ কী, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী, হিসাব বিজ্ঞানের লক্ষ্য কী, হিসাব বিজ্ঞানের মূল উপাদান কী, হিসাব বিজ্ঞানের আউটপুট কী, হিসাব বিজ্ঞানের ইনপুট কী, ঢাকা ইউনিভার্সিটিতে একদম কমন কোয়েশ্চেন, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী, এভাবে আসে। আচ্ছা, তাহলে হিসাব রক্ষণ এটা একটা হিসাব বিজ্ঞানের উৎপত্তি বলা হচ্ছে। এবং এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে হচ্ছে ইতালির ভেনিস নগরীতে। ইতালির ভেনিস নগরীতে 1494 সালে লুকা প্যাসিওলি, যিনি উনি এটার সম্পর্কে ধারণা দিছেন। 1494 ইতালির ভেনিসে, ইতালিতে এটার উৎপত্তি। এখন কোয়েশ্চেন হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? এই উৎপত্তিটা হচ্ছে ইতালিতে বলা হচ্ছে, কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি আমেরিকাতে। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি আমেরিকাতে। আধুনিক, তাহলে কোয়েশ্চেন শিখছো একটা, পরীক্ষায় আসতেছে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে আমেরিকাতে। তাহলে শুধু হিসাব বিজ্ঞানের উৎপত্তি বললে আমরা বলবো ইতালি, আর আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি বললে আমরা বলবো হচ্ছে আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে এটার আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। 1494 সালে এটা আবিষ্কার করছে হচ্ছে, লিখছে হচ্ছে লুকা প্যাসিওলি, লুকা ডি প্যাসিওলি। উনি এটা সম্পর্কে ধারণা দিছে। উনি আসলে ছিলেন হচ্ছেন একজন গণিত শাস্ত্রবিদ। লুকা প্যাসিওলি একজন গণিত শাস্ত্রবিদ ছিল, উনি কোনো হিসাব বিজ্ঞানী ছিল না। তো উনি একটা বই লিখছে, বই যেটা লিখছে সেটা হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। তাহলে এই সুম্মা দি অ্যারিথমেটিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এই বইটাতে উনি 5টা পার্ট করছে। এটাতে 5টা পার্ট আছে, 5টা অধ্যায় আছে। তার মধ্যে 3 নাম্বার অধ্যায়ে উনি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দিছে। 3 নাম্বার অধ্যায়ে উনি বুক কিপিং সম্পর্কে, বুক কিপিং মানে হিসাব রক্ষণ সম্পর্কে ধারণা দিছে, এবং 36টি পার্ট, 36টি অংশ তুলে ধরছে। বুক কিপিংয়ের 36টি অংশ তুলে ধরছে। তাইলে তোমার বেসিক হচ্ছে হিসাব বিজ্ঞান কোত্থেকে আসছে, সেটা আমাদের এই হিসাব বিজ্ঞান আসলে হিসাব বিজ্ঞান ছিল না, এটা ছিল দুতরফা দাখিলা পদ্ধতি। এটা ছিল লুকা প্যাসিওলির যে বইটা ছিল, ওই বইটাতে ওটা গণিতের বই ছিল। উনি ছিলেন গণিত শাস্ত্রবিদ, উনি ছিলেন দার্শনিক, ধর্মীয় দার্শনিক। সুম্মা দি অ্যারিথমেটিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এই বইটাতে 5টা অধ্যায় ছিল। তার মধ্যে 3 নাম্বার অধ্যায়ে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে উনি ধারণা দিছে, যেটা পরবর্তীতে রূপ নিছে হচ্ছে হিসাব বিজ্ঞান, যেটা পরবর্তীতে রূপ নিছে হচ্ছে হিসাব বিজ্ঞান। তাইলে ইনফরমেশন যা বোর্ডে দেখবা অবশ্যই সেগুলো লিখবা। তাহলে এই যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানের যদি ভিত্তি বলা হয়,
ভিত্তি যদি বলি, আমার কোয়েশ্চেন আসতে পারে হিসাব বিজ্ঞানের ভিত্তি কি, তখন বলতে হবে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের ভিত্তি বললে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে ডাবল এন্ট্রি সিস্টেমটা থেকে যেহেতু হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে, এই জন্য হিসাব বিজ্ঞানের ভিত্তি বললে দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞান আগে আসছে নাকি হিসাব রক্ষণ আগে আসছে বললে অবশ্যই হিসাব রক্ষণটা আগে আসছে, হিসাব রক্ষণটা আগে আসছে। তাহলে প্রাচীনকালে মানুষ নিজেদের তাগিদেই হিসাব রাখত। কীভাবে? মনে করো তারা একটা পশু শিকার করছে, ওই পশুটার মাংসটা দেখা যাচ্ছে কি 10 বার সূর্য ডুবলে শেষ হয়ে যায়, মানে খাইতে খাইতে তারা 10 বার সূর্য ডুবলে এটা মাংসটা শেষ হয়ে যাচ্ছে। তারা যদি 2 বার সূর্য ডুবার শেষে যদি আরেকটা পশু মেরে ফেলে, তখন তার ফ্রিজ ছিল না, তাহলে কি হচ্ছে, ওই আগের পশুটার মাংসটা নষ্ট হচ্ছে। বিভিন্ন কারণে তারা হিসাব রাখা শুরু করছে। তারা একটা পশু মারলে পাথরে গিট দিয়ে দিয়ে হিসাব রাখা শুরু করছে। তারা ট্যালি মার্কসের আবিষ্কার করছে, মানে হচ্ছে এইভাবে তারা হিসাব রাখে যে একটা পশু মারছি, আরেকটা পশু 10 বার সূর্য ডুবার পর আবার মারতে হবে আমাদের। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু তারা হিসাব রাখতেছে, তারা সেটা বুঝতেছে না। প্যাসিওলি এসে বলে যে এটা হচ্ছে আসলে হিসাব রাখতাম, এবং এখানে দুইটা পক্ষের অবশ্যই কি হয়, সুবিধা আদান প্রদানের ব্যাপার আছে, এবং এখানে তোমার এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। তাহলে এই ব্যাপারটাকে তারা কি করতেছে, হিসাব রক্ষণটাকে লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের রূপ দিছে। কীভাবে? ওই দুতরফা দাখিলা পদ্ধতি দিয়ে। তাহলে এই হিসাব বিজ্ঞান সম্পর্কে আবার বলতে পারে তোমাদেরকে ইনপুট, এই হিসাব বিজ্ঞানের ইনপুট অথবা কাঁচামাল অথবা উপাদান, এভাবে আসে ঢাকা ইউনিভার্সিটিতে, এভাবে আসে যে এটার কি ইনপুট অথবা কাঁচামাল অথবা উপাদান হচ্ছে লেনদেন। এটাকে মানে আমার হিসাব বিজ্ঞানের জন্য প্রধান যে আইটেমটা, র আইটেমটা দরকার, সেটা হচ্ছে লেনদেন দরকার। লেনদেন যদি তুমি আমাকে দাও, এটা আউটপুট কী বের হবে দেখো একটু। তুমি যদি আমাকে লেনদেন দাও, তাহলে আউটপুট বের হবে আর্থিক অবস্থার বিবরণী। আমার এখানে প্রত্যেকটা লাইন এক একটা অবজেক্টিভ, প্রত্যেকটা লাইন বিগত বছরের কোয়েশ্চেন। আমি বোর্ডে যা লিখছি এখানে প্রত্যেকটা লাইন এক একটা অবজেক্টিভ, প্রত্যেকটা লাইন বিগত বছরের অবজেক্টিভ। ইভেন এটাও গাছের সুতায় গিট দিয়ে, গাছের বাকলে দাগ কেটে, পাথরে দাগ কেটে হিসাব রাখা হতো কোন যুগে? বুঝে গেছে ব্যাপারটা? প্রাচীন যুগে। এটাও একটা বিগত বছরের কোয়েশ্চেন। এখানে তুমি যদি ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অবজেক্টিভ কিন্তু এখানে আছে। কোয়েশ্চেন আসে এগুলা, কোয়েশ্চেন আসে হচ্ছে এগুলা কমনলি বেসিক অ্যাকাউন্টিংয়ের মধ্যে এই কোয়েশ্চেনগুলাই আসবে। তাইলে হিসাব বিজ্ঞান সম্পর্কে আমাকে যদি বলা হয় যে হিসাব বিজ্ঞানের ভিত্তি কী, হিসাব বিজ্ঞানের ইনপুট কী, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কী, হিসাব বিজ্ঞানের উপাদান কী, হিসাব বিজ্ঞানের আউটপুট কী, হিসাব বিজ্ঞান উৎপত্তি কোথায়, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়, হিসাব বিজ্ঞানের জনককে, হিসাব বিজ্ঞানের জনকের বইটার নাম কী, ঠিক আছে? এটা একটু কম আসে। ওই বইটার কয়টা অধ্যায় ছিল এবং কোন অধ্যায়ে কী নিয়ে আলোচনা করছে? আসলে হিসাব বিজ্ঞান নিয়ে কোনো আলোচনা করে নাই। এটা দুতরফা দাখিলা সিস্টেম নিয়ে, ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে আলোচনা করছে, বুক কিপিং নিয়ে আলোচনা করছে। বুক কিপিং নিয়ে আলোচনা করতে গিয়ে উনি দুতরফা দাখিলা সিস্টেমকেও উপস্থাপন করছে, যেটা পরবর্তীতে হিসাব বিজ্ঞানের রূপ নিছে। তাহলে এই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য যদি বলা হয়, এই হিসাব বিজ্ঞানের পূর্বে ছিল এটা হিসাব রক্ষণ, এখন হচ্ছে হিসাব বিজ্ঞান। এটার উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, তথ্য সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই তথ্য সরবরাহ করা। তাহলে খেয়াল করো একটু, এই যে বোর্ডে যা লেখা আছে এগুলো প্রত্যেকটা অবজেক্টিভ, প্রত্যেকটা তোমার জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরই কোনো না কোনোভাবে ঘুরাই আসে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। কাদেরকে? তৃতীয় পক্ষকে তথ্য সরবরাহ করা, তৃতীয় পক্ষকে তথ্য সরবরাহ করা। আমি আর তুমি লেনদেন করলাম, আমাদের যে লেনদেনের বিবরণীটা আমি থার্ড পার্টিকে দেখাচ্ছি আমাদের ব্যবসাটাকে বিশ্বস্ত করে তোলানোর জন্য। আমি তৃতীয় পক্ষকে দেখাচ্ছি, দেখো আমার নিট লাভ এত, দেখো আমার সম্পত্তি এতগুলা, দেখো আমার দায় এত, দেখো আমার আয় বিবরণীতে ক্রয় এত, বিক্রয় এত, দেখো আমার দেনাদার আবর্তন অনুপাত এত।
তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তৃতীয় পক্ষের নিকট প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ করা, অ্যানুয়াল বার্ষিক রিপোর্ট করে এটা তথ্য সরবরাহ করে। তাহলে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেটার আনসার করব। তবে তোমরা এখন মেইন যেটা কাজ সেটা হচ্ছে এই ক্লাসটা তোমরা যখনই জয়েন করো এটা অবশ্যই করে নিতে হবে। এখানে প্রত্যেকটা লাইন অবজেক্টিভ, আমি আবারও বলতেছি প্রতিটা লাইন এখানে অবজেক্টিভ। তাহলে আশা করি এগুলো তোমাদের লেখা শেষ। যদি লেখা শেষ না হয় একটা স্ক্রিনশট মেরে রাখবা। আমি পরবর্তী টার্মে যাচ্ছি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ এবং হিসাব রক্ষণের কাজ। খেয়াল করো একটু, হিসাব বিজ্ঞানের কাজ হলো তিনটি। হিসাব বিজ্ঞানের কাজ তিনটি: লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, আর একটা হচ্ছে তথ্য সরবরাহ। লেনদেন লিপিবদ্ধকরণের অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ। লেনদেন লিপিবদ্ধকরণের অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ। তাহলে খেয়াল করো, হিসাব বিজ্ঞানের কাজ কয়টি? তিনটি কাজ। হিসাব বিজ্ঞানের কাজ কয়টি? তিনটি কাজ: লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহ। লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, আর এটা হচ্ছে তথ্য সরবরাহ। এবং এই যে লেনদেন লিপিবদ্ধকরণ, এটার অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ। তাহলে হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের একটা পার্ট। হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের একটা পার্ট। এবং আমি এই তথ্য সরবরাহটাকে বলছিলাম হচ্ছে প্রধান উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য, এই তথ্য সরবরাহটাকে আমি বলছিলাম হচ্ছে প্রধান উদ্দেশ্য। তাহলে খেয়াল করো একটু যে হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে তিনটি: একটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, একটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, যেটার অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ, আর একটা হচ্ছে তথ্য সরবরাহ, যেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এটা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনে, যে কোনো ইয়ার কোয়েশ্চেনে তুমি পাবাই এটা। সিইউতে বলো, ডিইউতে বলো, দেখা যাচ্ছে কি এটা এক বছর পর পর এটা কমনলি আসতেছে। ঢাকা ভার্সিটিতে এবছর আসছে, চিরাং ভার্সিটিতে এর পরের বছর আসছে, আবার এর পরের বছর আবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এভাবে এটা গ্র্যাজুয়ালি এটা প্রত্যেক বছর কোনো না কোনোভাবে কোনো ইউনিভার্সিটিতে আসতেছে। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী? সেটা হচ্ছে তথ্য সরবরাহ। তোমরা ইন্টারমিডিয়েটেও পড়ছো, এটা ইন্টারমিডিয়েটেও দেখছো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। তাহলে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ আর তথ্য সরবরাহ, তাহলে এটা এভাবে মুখস্থ রাখতে হবে তোমার। ফার্স্টের হিসাব বিজ্ঞানের প্রধান কাজ হচ্ছে লেনদেন শনাক্ত করা। কোনটা লেনদেন সেটা এখানে নিয়ে আসবে, এনে হিসাব রক্ষণ করবে। যেটাকে লেনদেন হিসেবে পাবে সেটাকেই এখানে নিয়ে আসবে। লেনদেন হিসেবে পাইতে হলে তোমরা জানো যে লেনদেন হইতে হইলে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। অনেকে পাঁচটা বলে, আমি বলবো শুধু তিনটা বৈশিষ্ট্য থাকলেই লেনদেনের কাজ হয়ে যাবে। লেনদেনের বৈশিষ্ট্য জাস্ট তিনটা বৈশিষ্ট্য হলেই হবে। তিনটা বৈশিষ্ট্য তিনোটাই থাকতে হবে। লেনদেনের বৈশিষ্ট্য: আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দুটি পক্ষ।
তাহলে লেনদেন হইতে হলে অবশ্যই তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে, দুটি পক্ষ হইতে হবে। তাহলে এমনও আসে যে নিচের কোনটি লেনদেন বা নিচের কোনটি লেনদেন নয়, এরকমও আসে। তাহলে যেমন ধরো আমি বললাম যে কমন যেটা লেনদেন নয় সেটা হচ্ছে মালিক কর্তৃক ম্যানেজার নিয়োগ করা হলো। মালিক কর্তৃক ম্যানেজার নিয়োগ করা হলো, এখানে দুইটা পক্ষ আছে, ঠিক আছে। দেখো খেয়াল করো, মালিক কর্তৃক ম্যানেজার নিয়োগ, দুইটা পক্ষ, ঠিক আছে। মনে করো 10,000 টাকার বেতনে নিয়োগ করা হলো, অর্থের অঙ্কেও পরিমাপযোগ্য, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না ম্যানেজার নিয়োগ করলে, তাহলে সেটা লেনদেন নয়। পণ্য ক্রয়ের 2,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো, সেম অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দুটি পক্ষ ইনভলভড, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না। 5,000 টাকা দামের একটা মোবাইল উপহার পাওয়া গেল, 5,000 টাকা দামের একটা মোবাইল উপহার পাওয়া গেল, তাহলে উপহারটা দুইটা পক্ষের মধ্যে হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, কিন্তু দুটি পক্ষেরই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে না। তুমি আমাকে মোবাইল উপহার দিছো, তোমারও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে, কিন্তু আমার কোনো ধরনের পরিবর্তন ঘটতেছে না। তাহলে উপহার পাওয়া গেল, ম্যানেজার নিয়োগ করা হলো, পণ্যের ফরমায়েশ প্রদান করা হলো, এগুলা লেনদেন নয়, এগুলা লেনদেন নয়। লেনদেন হইতে হলে এই তিনোটা বৈশিষ্ট্য তিনোটাই থাকতে হবে, তিনোটার বৈশিষ্ট্য তিনোটাই থাকতে হবে। এবং এইগুলো হচ্ছে শনাক্ত করার জন্য হচ্ছে আছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের প্রথম কাজ লেনদেন শনাক্তকরণ, এটা এভাবে আসে। এটা হচ্ছে 1 নম্বর কাজ, এটা 2 নম্বর কাজ, এটা হচ্ছে ফাইনাল বা 3 নম্বর কাজ বা প্রধান উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের, সেটা হচ্ছে তথ্য সরবরাহ করা। তাহলে এই যে হিসাব রক্ষণ, এটার আবার 3টা কাজ আছে। হিসাব রক্ষণের আবার 3টা কাজ আছে। লেনদেন বিশ্লেষণ, জাবেদা খতিয়ান। হিসাব রক্ষণের কাজ আবার 3টা, একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, একটা হচ্ছে জাবেদা, আর একটা হচ্ছে খতিয়ান। তাহলে খেয়াল করো, হিসাব বিজ্ঞানের একটা বাচ্চা বলতে পারো এটা, আর এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের নাতি, অনেকটা এরকম। এ যদি বাচ্চা হয়, হিসাব রক্ষণটা দ্বিতীয় বাচ্চা, এগুলো হচ্ছে দ্বিতীয় বাচ্চার 3টা ছেলে মেয়ে, নাতি, এরকম মনে করতে পারো। তাইলে তুমি যখন দেখবা যে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন লেকচার শিটে এটার উপস্থাপনটা এভাবেই আছে: শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহ। লিপিবদ্ধকরণের আবার এই 3 পার্ট: লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান। দেখো আমার এখানে বোর্ডে যে 9টা লাইন দেখতেছো, এই 9টা লাইনই কিন্তু অবজেক্টিভ। আমি আবারও বলতেছি, আজকে যাই পড়াবো সবগুলাই হচ্ছে তোমার অবজেক্টিভ। তো ওই জন্য যারা এখন জয়েন করতেছো তারা শুরু থেকে আবার ক্লাসটা করে নিবা, মাস্ট। যখনই জয়েন করো না কেন তুমি প্রথম থেকে আবার দেখে নিবা যে এই আজকের ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করবো বলছি আমরা, ক্লাসের পড়া ক্লাসে যাতে শেষ হয়ে যায়। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী? সেটা হচ্ছে তথ্য সরবরাহ। হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি? লেনদেন শনাক্তকরণ। লেনদেন নাকি লেনদেন নয়, লেনদেন নাকি লেনদেন নয়, বা কোনটা লেনদেন সেটা আমি শনাক্ত করে নিয়ে ফেললাম। এরপর লেনদেন লিপিবদ্ধকরণ, সেটা হচ্ছে হিসাব রক্ষণ, সেটার অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ। তাহলে হিসাব রক্ষণ নিজেই হিসাব বিজ্ঞানের একটা কাজ হিসেবে কাউন্ট করা হচ্ছে। তাইলে এগুলো হচ্ছে আজকের হিসাব বিজ্ঞান সম্পর্কে যা বলার তা। তাহলে এতক্ষণ পর্যন্ত যা পড়ছি আমরা সবগুলো হচ্ছে হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞান সম্পর্কে। একটু লিখে ফেলো কষ্ট করে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি আনসার করব।
ওকে, আশা করি তোমাদের এগুলো লেখা শেষ। আমি চলে যাব হচ্ছে এখন হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী। আমি বললাম হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ। এই যে তথ্য সরবরাহ প্রধান উদ্দেশ্য, এই তথ্যটা কাদেরকে সরবরাহ করা যাবে, এই যে তথ্য সরবরাহ, এই তথ্যটা কাদেরকে সরবরাহ করা যাবে সেটাই বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী। যারা যারা এই ইনফরমেশনগুলো ইউজ করে তারা হচ্ছে হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী দুই প্রকার। অভ্যন্তরীণ আর বাহ্যিক অথবা বহিস্থ। এটাকে আন্তঃব্যবহারকারী বলা হয়, এটাকে বহিস্থ ব্যবহারকারী বলা হয়। তাহলে হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী, ইউজার্স অফ ইনফরমেশন। আচ্ছা, তাহলে এই যে ইউজার কয় ধরনের আছে, সেটা হচ্ছে দুই ধরনের আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারী। তো এটা আমি এভাবে শিখতে বলি যে তুমি তোমার প্রতিষ্ঠানের ভিতরে যারা যারা আছে একটা এখানে একজন কোয়েশ্চেন করছে এমসিকিউর ক্ষেত্রে ম্যাথগুলো কেমন আসবে এবং রিটেনের পার্টে কত মার্কসের ম্যাথ আসবে। হ্যাঁ, রিটেনের পার্টে 10 মার্কসের রিটেন থাকে, সেখানে ম্যাথ থাকতেও পারে ম্যাথ নাও থাকতে পারে। এবং গত বছর কোনো ম্যাথ দেয় নাই, তোমার বর্ণনামূলক কোয়েশ্চেন দিছে, 2 মার্কস করে করে বর্ণনামূলক কোয়েশ্চেন দিছে। তাহলে আর হচ্ছে যে তোমার এমসিকিউতে ম্যাথের কোয়েশ্চেনটা কীরকম থাকবে, এমসিকিউতে ম্যাথের পোর্শনটা হচ্ছে এখন যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার নাই, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন নিয়ে আসছে, দেখা যাচ্ছে কি 10টার মধ্যে 12টার মধ্যে 8 থেকে 8টা 9টাই হচ্ছে তোমার থিওরিটিক্যাল, 3-4টা সর্বোচ্চ 5টা হচ্ছে তোমার ম্যাথ টাইপসের। কীরকম ম্যাথ টাইপস তোমার বলতে পারো হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে দিছে, বলতে পারো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তোমার কিছু ইনফরমেশন দিয়ে দিছে, বললো যে হচ্ছে চলতি অনুপাত নির্ণয় করো। এরকম যেগুলো তোমরা ক নাম্বারে পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, সেটা এখানে 1 নাম্বার হয়ে গেল। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী, অভ্যন্তরীণ এবং আন্ত এবং বহিস্থ ব্যবহারকারী, এটা আমি স্টুডেন্টদেরকে একটা টেকনিক দিয়ে শেখাই যে তোমরা জানো যে এখানে ব্যবহারকারী অনেক আছে, ইভেন মালিক থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে সবাই হচ্ছে ইনফরমেশনগুলো ব্যবহার করে, স্বাভাবিক। তাহলে এখানে সবচেয়ে বেশি ব্যবহারকারী হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, বহিস্থ ব্যবহারকারীটা, মানে যেটা এগুলো এই ইনফরমেশনগুলো সেন্সিটিভ ইনফরমেশন, যেটা হচ্ছে যে কিছু ইনফরমেশন আছে শুধু ইন্টারনাল ব্যবহারকারীরা ইউজ করতে পারবে, আর বাকি সব কিছু বহিস্থদের জন্য উন্মুক্ত। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে সেই সমস্ত ব্যবহারকারী যারা ব্যবসায়ের অভ্যন্তরীণ ব্যাপারগুলো ইজিলি জানতে পারবে এবং কোনো ধরনের সমস্যা হবে না, এবং ওদেরকে জানানো যাবে, সেন্সিটিভ ইনফরমেশনগুলোও তাদেরকে জানানো যাবে, তাদেরকে বলা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবং এই অভ্যন্তরীণ ব্যবহারকারী ঘুরে ফিরে 4 থেকে 5টা অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে। তোমরা যদি সেগুলো মুখস্থ করো তাহলে আর সবগুলো হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, আর সবগুলো হচ্ছে বহিস্থ ব্যবহারকারী, বহিস্থ বা বাহ্যিক যেটাই বলো সবগুলা। তাহলে বহিস্থ ব্যবহারকারীর কোনো শেষ নাই। মিস্টার রহিম, মিস্টার আতিক সবাই হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। একটা কোম্পানির ক্ষেত্রে ইভেন সরকার বহিস্থ ব্যবহারকারী, পাওনাদার দেনাদার বহিস্থ ব্যবহারকারী, চেম্বার অফ কমার্স, ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংঘ সবাই বহিস্থ ব্যবহারকারী। তাহলে ইভেন শেয়ার হোল্ডার পর্যন্ত বহিস্থ ব্যবহারকারী। শুধুমাত্র এক মালিকানা ব্যবসায়ীর মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কয়টা আছে আমরা সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে ব্যবস্থাপক, সকল ধরনের ব্যবস্থাপক
হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এক বাক্যে শিখে ফেলবা যে সকল ধরনের ব্যবস্থাপক হচ্ছে বহিস্থ ব্যবহারকারী, এই অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে এরপর হচ্ছে পরিদর্শক। দেখো তো ছোটো ব্যাগে রাখো। পরিদর্শক হচ্ছে তোমার ইন্টারনাল ইউজার, মানে অভ্যন্তরীণ বা আন্ত ব্যবহারকারী হিসেবে আছে। ব্যবস্থাপক, পরিদর্শক, ব্যবস্থাপক, পরিদর্শক। এরপরে আছে হচ্ছে কর্মকর্তা। কর্মকর্তা হচ্ছে এই ইন্টারনাল ব্যবহারকারী। আন্ত ব্যবহারকারীর মধ্যে, অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আছে হচ্ছে কর্মকর্তা। আসসালামু আলাইকুম। তাহলে ব্যবস্থাপক, পরিদর্শক, কর্মকর্তা। কর্মকর্তা আর এদিকে আছে হচ্ছে কর্মচারী। বহিস্থর মধ্যে আছে হচ্ছে কর্মচারী। তোমাদেরকে আমি এটা ডিফারেন্সটা শেখাচ্ছি, বলতেছি যে কর্মচারী এবং কর্মকর্তার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। কর্মকর্তা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের যারা আছে ওদেরকে বলা হয় কর্মকর্তা, আর নিম্ন পর্যায়ের যারা আছে ওদেরকে বলা হচ্ছে কর্মচারী। তো কর্মকর্তা লেভেল হচ্ছে সাধারণত বিভিন্ন চাকরির ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে বলা হয় কর্মকর্তা, এবং এরপরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যারা আছে তাদেরকে বলা হয় কর্মচারী। তো তারা বহিস্থ ব্যবহারকারী। এরপর তাহলে তুমি শিখবা হচ্ছে ব্যবস্থাপক, পরিদর্শক, কর্মকর্তা, ইন্টারনাল অডিটর, অভ্যন্তরীণ নিরীক্ষক। অভ্যন্তরীণ নিরীক্ষক বলে দিবে তোমাকে যে এটা ইন্টারনাল অডিটর, এটা অভ্যন্তরীণ নিরীক্ষক, ওরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ নিরীক্ষক যারা, ওরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। শুধু নিরীক্ষক, দেখো আমি ডিফারেন্সটা তুলে ধরছি তোমাদেরকে, যে শুধু নিরীক্ষক বললে সে হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। নিরীক্ষককে অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যদি আমার নিজস্ব মানুষ হয়, আমার সব কাজ সে করে সব সময়, তাহলে তাকে বলা হয় অভ্যন্তরীণ নিরীক্ষক, সে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে আরেকটা আছে, সেটা হচ্ছে মালিক। তাও কিসের? এক মালিকানার। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক হচ্ছে ইন্টারনাল ইউজার। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক হচ্ছে ইন্টারনাল ইউজার। আর এদিকে বহিস্থ ব্যবহারকারীর কোনো শেষ নাই। এই 5 জন ছাড়া বাকি সবাই হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। আমি কিছু লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। শেয়ার হোল্ডার, বিনিয়োগকারীগণ, ঋণদাতা বা পাওনাদার, দেনাদার, সরকার, সম্ভাব্য শেয়ার হোল্ডার, বিবিধ, মানে কোনো শেষ নাই এটার, শ্রমিক সংঘ মানে শ্রমিক ইউনিয়ন, এদের কোনো শেষ নাই। বহিস্থ ব্যবহারকারীর কোনো শেষ নাই। তুমি পড়বা ব্যবস্থাপক, সেটা অর্থ ব্যবস্থাপক বলতে পারে, বিপণন ব্যবস্থাপক বলতে পারে, উৎপাদন ব্যবস্থাপক বলতে পারে। পরিদর্শকের ক্ষেত্রে অর্থ পরিদর্শক বলতে পারে, বিপণন পরিদর্শক বলতে পারে, উৎপাদন পরিদর্শক বলতে পারে। তুমি পড়বা ব্যবস্থাপক, পরিদর্শক, কর্মকর্তা, অভ্যন্তরীণ নিরীক্ষক, মালিক। মালিক কিসের? এক মালিকানা ব্যবসায়ীর মালিক। তুমি এই 5টা মুখস্থ করো, বাকি দুনিয়ার সেটা যদি প্যাসিওলি, আতিক স্যার যেই বলুক, তোমার বাবার নাম বললো বহিস্থ ব্যবহারকারী। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তথ্যের ব্যবহারকারী তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে ব্যবস্থাপক, পরিদর্শক, কর্মকর্তা। কর্মকর্তা কিন্তু এখানে, কর্মচারী এখানে, নিরীক্ষক, অভ্যন্তরীণ নিরীক্ষক এখানে, শুধু নিরীক্ষক এখানে। তাহলে এই দুইটার ডিফারেন্সটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিছি, যে এই ব্যাপারটা তোমরা মাথায় রাখবা, এই দুইটার সাথে মিলাই, যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ো। তাহলে খেয়াল করো যে ব্যবস্থাপক, পরিদর্শক, কর্মকর্তা, অভ্যন্তরীণ নিরীক্ষক, মালিক, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক। তাহলে এখানে প্রত্যেকটা ইনফরমেশন,
ব্যবহারকারী থেকে একটা কোয়েশ্চেন সাধারণত এসে থাকে। তো তোমরা ব্যবস্থাপক, পরিদর্শক, কর্মকর্তা, অভ্যন্তরীণ নিরীক্ষক, মালিক একটু লিখে ফেলো এগুলা। আবার বলতেছি, এখানে আমরা সবসময় মুখস্থ রাখবো হচ্ছে শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারীদের, এদের নামগুলো আমি মুখস্থ রাখবো। শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারীদের নামগুলো মুখস্থ রাখবো। বহিস্থ কোনো কিছু মুখস্থ করব না। বহিস্থ তুমি নিজে থেকে বানাই বলতে পারো। কর্মচারী, ম্যানেজারের পরের যারা আছে, অ্যাডভাইজার যারা আছে, সবাই হচ্ছে বহিস্থ। একদম সবাই বহিস্থ হিসেবে কাউন্ট করা হবে। কর্মচারী, নিরীক্ষক, শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী, ঋণদাতা, দেনাদার, পাওনাদার, সরকার, সম্ভাব্য অংশীদার, শ্রমিক সংঘ, বিবিধ মানে হচ্ছে যা আছে সবাই হচ্ছে বহিস্থ। তাহলে মুখস্থ রাখবা অভ্যন্তরীণের এই 5টা। তুমি নিজেই দেখবা এই 5টার ক্লু যেখানে পাবা। তোমাকে বললো বিপণন পরিদর্শক, বিপণন পরিদর্শক, উৎপাদন পরিদর্শক, এরকম যদি তোমাকে বলে তাহলে তোমার সেটা হচ্ছে অভ্যন্তরীণ হিসেবে কাউন্ট করতে হবে। ক্লিয়ার? ওকে, আশা করি একটু ক্লিয়ার তোমাদের। এটা যেই পরে জয়েন করো না কেন, এটা অবশ্যই ক্লাসটা করে নিবা। আমার তোমাদের 6টার মধ্যে শেষ করতে হবে, আমার 6টায় আইবিএর ব্যাচের ক্লাস আছে। আচ্ছা, তাহলে এই আমি এটা মুছে দিচ্ছি। কারো যদি এখনও বাকি থাকে লেখা, আমি যখন মেইন ক্লাস শুরু করব পরশু দিনের পরে আমি তোমাদেরকে জানাই দিব ভর্তি হওয়ার জন্য। অনেকে ভর্তি এখন হইতে চাইছো, আমি টাকা এখনও দিতে মানা করছি। পরশু দিন আমি বলবো, পরশু দিনের পরে তোমরা পেমেন্টটা বিকাশে যেভাবে বলবো সেভাবে দিয়ে দিতে হবে। আচ্ছা, লেনদেনের প্রকারভেদ। আচ্ছা, লেনদেনের প্রকারভেদ কীভাবে আমরা শিখছি দেখো। লেনদেনের প্রকারভেদ কেউ এক্স্যাক্টলি লেনদেনকে ভাগ করতে পারে নাই। লেনদেনকে বিভিন্ন মনীষী, বিভিন্ন হিসাব বিজ্ঞানীরা, বিভিন্ন ব্যবহারকারীরা বিভিন্ন ভাগে ভাগ করছে। তার মধ্যে তারা 5টা ভাগে ভাগ করছে, খেয়াল করো। একটা হচ্ছে অর্থের, তোমরা সাথে সাথে লিখে ফেলবা, আদান প্রদানের ভিত্তিতে। একটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের ভিত্তিতে। একটা হচ্ছে তোমার দৃশ্যমানতার ভিত্তিতে। একটা হচ্ছে তোমার উপযোগিতার ভিত্তিতে। অর্থের আদান প্রদানে 3 ভাগে ভাগ করছে, নগদ, ধারে, অনগদ। অনগদ এবং ধারের ডিফারেন্সটা হচ্ছে, অনগদ মানে যেটা জীবনও নগদ হবে না, অবচয়। ধারে মানে হচ্ছে বর্তমানে ধারে, কিন্তু ভবিষ্যতে সেটা নগদ হওয়ার চান্স আছে। বর্তমানে ধারে ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে সেটা নগদ হবে। প্রতিষ্ঠানের ভিত্তিতে আন্ত এবং বহি। আন্ত লেনদেন হচ্ছে অবচয়। দৃশ্যমানতার ভিত্তিতে
আচ্ছা, আন্তঃলেনদেন মানে হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেনগুলো হয় সেগুলো হচ্ছে আন্তঃলেনদেন। বহির্লেনদেন মানে হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে যে লেনদেনগুলো হবে সেগুলো হচ্ছে বহির্লেনদেন। আন্তঃলেনদেনের আরেকটা উদাহরণ হচ্ছে কর্মচারীকে বেতন প্রদান, ম্যানেজারকে বেতন প্রদান, মানে প্রতিষ্ঠানের ভিতরের কথা। অবচয় ধার্য করছো, প্রতিষ্ঠানের ভিতরের কথা। কিন্তু পণ্য ক্রয়, পণ্য বিক্রয় অবশ্যই বাইরের কাছে যাইতে হয়, সেজন্য বহির্লেনদেন। দৃশ্যমানতার ভিত্তিতে দৃশ্যমান লেনদেন, যেটা দেখা যায়। অদৃশ্যমান লেনদেন, যেটা দেখা যায় না। এটা হচ্ছে অবচয়। আমি অবচয়টা বারবার লিখতেছি কারণ এটা আমি তোমাদেরকে শেখানোর জন্য। তাইলে অর্থের আদান প্রদানের ভিত্তিতে, প্রতিষ্ঠানের ভিত্তিতে, দৃশ্যমানতার ভিত্তিতে আরও একটা আছে, সেটা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে। এগুলো মুখস্থ রাখতে হবে না, এটা এমনি জানা থাকলে হবে। উপযোগিতার ভিত্তিতে হচ্ছে মুনাফা জাতীয়, মূলধন জাতীয়। তোমরা জানো 1 বছরের ভিতরে হলে মুনাফা জাতীয়, 1 বছরের কম হইলে মুনাফা জাতীয়, 1 বছরের বেশি সময় যদি কোনো সুবিধা পাই সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। উদ্দেশ্যের ভিত্তিতে এটা হচ্ছে তোমার ব্যক্তিগত, অব্যক্তিগত, আমরা এটাকে ব্যবসায়ী বলি, ব্যক্তিগত, ব্যবসায়ী, অব্যবসায়ী। তাহলে ব্যক্তিগত লেনদেন, ব্যবসায়িক লেনদেন, অব্যবসায়িক লেনদেন, সেখানে অবচয়টা ব্যবসায়িক লেনদেনে আসছে। তাহলে দেখো এখানে মুনাফা জাতীয়র মধ্যে অবচয় আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে সবগুলোই দেখাচ্ছি। অবচয় কোন ধরনের লেনদেন? 5 জন স্টুডেন্ট 5 রকম বলছে, 5 জনই রাইট। কীরকম? একজন বলছে স্যার এটা অনগদ লেনদেন, এটা জীবনও নগদ হয় না সেজন্য। স্যার এটা আন্তঃলেনদেন, রাইট। স্যার এটা অদৃশ্যমান লেনদেন, দেখা যায় না। স্যার এটা মুনাফা জাতীয় লেনদেন, এটা 1 বছরের মধ্যে ধরতে হয়। স্যার এটা ব্যবসায়িক লেনদেন। তাহলে এখানে তোমাদের কোনো, আশা করি তোমাদের কোনো টার্ম বুঝানো সেরকম নাই। নগদ, ধারে, অনগদ, পুরো ব্যবসাকে এইভাবে ভাগ করা যায়। নগদ লেনদেন ধারে মানে পরে দিবে, আর একটা অনগদ মানে জীবনও দিবে না, যেটা জীবনও নগদ হবে না সেটা হচ্ছে অনগদ। এটা আর যে প্রতিষ্ঠানের ভিত্তিতে ভাগ করছে সে বলে যে প্রতিষ্ঠানের ভিতরের লেনদেন আর বাইরের লেনদেন। এটা দৃশ্যমানতার বলে যে কিছু লেনদেন দেখা যায়, কিছু আর কিছু দেখা যায় না, 2 ভাগে ভাগ করছে সে। আসবাবপত্র ক্রয়, হ্যাঁ দেখা যাচ্ছে। কুরিন ধার্যকরণ দেখা যাচ্ছে না, কুরিনের সঞ্চিতি দেখা যাচ্ছে না, অবচয় দেখা যাচ্ছে না, এইরকম করে সে বলে। তাইলে উপযোগিতার ভিত্তিতে বলে যে কিছু লেনদেন 1 বছরের দিবে সুবিধা, আর কিছু লেনদেন 1 বছরের বেশি দিবে, মুনাফা জাতীয়, মূলধন জাতীয়। আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় লেনদেন, পণ্য বিক্রয় মুনাফা জাতীয় লেনদেন, আয় বিবরণীতে যা আসে সবগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আরেকজন বলে যে উদ্দেশ্যের ভিত্তিতে, মানে উদ্দেশ্যটাই মেইন। ও বলে যে উদ্দেশ্যটাই মেইন। ব্যক্তিগত কাজ করলে নিজের টাকা দিয়ে নিজের ছেলের স্কুলের বেতন দিছো, নিজের টাকা দিয়ে তুমি নিজে চলতেছো, নিজের খরচ চালাচ্ছ, সেটা হচ্ছে ব্যক্তিগত লেনদেন, সেটা এখানে ব্যবসায় আসবে না। ব্যবসায়িক লেনদেন হচ্ছে যে সকল লেনদেনই ব্যবসায়িক লেনদেন, যেটা আমরা জাবেদা করি, খতিয়ান করি, রেওয়ামিল করি। অব্যবসায়িক লেনদেন মানে হচ্ছে যেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে না, বিভিন্ন সংঘ, সমিতি, সেবামূলক যেটা উদ্দেশ্য। অব্যবসায়ী প্রতিষ্ঠান তোমরা অলরেডি একটা চ্যাপ্টারও করছো। এইগুলো হচ্ছে লেনদেনের প্রকারভেদ। লেনদেনের প্রকারভেদ 5টা ভাগে ভাগ করা হয়েছে। 5টা ভাগে ভাগ করে এগুলা প্রত্যেকটারে 3টা 2টা 2টা 3টা 2টা এভাবে করে ভাগ করে তারা লেনদেনকে বিভিন্ন ভাগে ভাগ করছে। এই অধ্যায়টা আমি আবারও বলতেছি, আজকের লেকচারটা যা পড়াইছি আমি একটু স্পিডে পড়াইছি, তোমরা রিপিট করবা এটা, এবং এটা আজকেই মুখস্থ হয়ে যেতে হবে। এবং কেমন লাগছে তোমরা যখন ক্লাস এখানে পরে যখন জয়েন করে ক্লাস করবা তখন একটা কমেন্ট করবা। তোমাদের কমেন্টটা অন্যরা যখন দেখবে যে হ্যাঁ আমি এই ক্লাসটা ওর ভালো লাগছে, আমি একটু করে দেখি। আজকের ক্লাসটা অবশ্যই যে যখনই জয়েন করো করে ফেলবা। আজকের ক্লাস এটুকুই। আমি পড়াইছি হচ্ছে হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী, আর হচ্ছে লেনদেনের প্রকারভেদ। এগুলো হচ্ছে লেকচার 1-এ। লেকচার 2-তে আমরা চলে যাবো হচ্ছে হিসাব সমীকরণ, যেটা হিসাব সমীকরণের পরিবর্তন। এগুলা বেস্ট অফ লাক। আজকে এটুকুই। আমরা পরশুদিন আবার 5টায় ক্লাস করব। এরপরে অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে। আমরা বিভিন্ন জুম বলো আর ফেসবুক গ্রুপ বলো, আলাদা মাধ্যম হয়ে এই গ্রুপে আর ক্লাস হবে না। তখন ক্লাস হবে হচ্ছে আলাদা গ্রুপ, যেটাতে যারা ভর্তি হবে তারাই পারবে। ওকে, আজকে এটুকুই।